আমাকে বিকৃত একটা পার্টি যে খণ্ডিত অংশ বা বিকৃত করে এই জায়গাটি যদি আজকে একটু পরিষ্কার করতেন, আপনি আসলে কি বলেছিলেন, আসলে সমালোচনা দরকার ছিল কিনা, আসলে আপনি কি বোঝাতে চেয়েছিলেন? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা, আমার সহ আলোচক বৃন্দদের শুভেচ্ছা। দেখেন, আমি আমি কি আসলে এটা থেকে ক্লিয়ার করা উচিত। আমি নিজে একজন পরিশ্রমী একজন কর্মী, রাজনৈতিক। আমি অনেক বছর যাবৎ 17 বছর তো এই সরকারের এই ফ্যাসিস্টের বিরুদ্ধে এই আন্দোলন করেছি। আমি 90-এর গণ অভ্যুত্থান থেকে আমি কাজ করি। আমি দিনে মিছিল করেছি, মিটিং করেছি, রাতে আমি টকশো করেছি। একটা মানুষ তো একবেলা রেস্ট নেয়, আমি কিন্তু রেস্টলেস লাইফে কিন্তু অনেক সময় ইউজ টু ছিলাম সেইখানে। এবং এটা কিন্তু সব জুলাইয়ের উপরেই গেছে, তাই গেছে না? আমি যা করেছি তাদের যখন তারা ছোট তখন থেকেই আমি করি, আমি ওই জায়গা থেকে সরিনি। এবং আমি এই 2 বছর জুলাইয়ের, আমি কখনোই জুলাইয়ের যোদ্ধাদের আমার মনের ভেতর থেকে একটা সম্মান আসে, যত ছোটই হোক না কেন। ওরা আমাদেরকে যে রাস্তাটায় নিয়ে গিয়েছে, যেটা দেখিয়েছে, এটা কিন্তু বয়সটা ফ্যাক্টর না। মুখ দিয়ে বলি যেটাই রাজনীতির হিসেবে বলি, রাজনীতি নিয়ে যখন কথা আসে, বাট ওই জায়গাটায় কিন্তু আপোষহীন। ওই জায়গাটায় আরেকটা জিনিস আমি খুলাসা করি, সেটা হলো যে আমি 71 আর জুলাইকে গুলায় ফেলি না। 71 হচ্ছে অস্তিত্ব, আমার দেশ, আমার স্বাধীনতা, আমার সভরেন্টি, আমার পতাকা। আর জুলাই হচ্ছে আমার অনেক দিনের ফ্যাসিস্টের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার যে আলাদা একটা স্বাধীনতা, সেটা। কিন্তু দুইটা একসাথে সাংঘর্ষিক না, দুইটার আলাদা শ্রদ্ধাবোধ আছে। আমি সেদিন শুরুও করেছিলাম এটা দিয়ে। আমি জীবনে অনেক কিছু করতে পারতাম, চাকরি করতে পারতাম, ব্যবসা করেছিলাম, করি এখন ছোটোখাটো, আরও করতে পারতাম আমি যদি এইখানে সময়গুলো না দিতাম। তো আমি তো জেনে বুঝে এই জায়গাটা বেছে নিয়েছি। এই ধরনের যারা আমার টকশোটা পুরাটা দেখেছে বা আমার সাথে, সেদিনই আজকের আলাউদ্দিন ছিল, ওর সাথে আমি বহু টকশো করেছি। ওর সঙ্গে আমার একটা শ্রদ্ধা এবং স্নেহের সম্পর্ক। ওর সাথে সেই দিনও আমার কিছু হয় নাই। সবচেয়ে অবাক যেটা, আমি একটা কথা থ্রো করেছি, বুঝেন তো, টকশো হলে খুব স্বল্প সময়ের মধ্যে অনেকগুলো কথা বলতে হয়, অনেক কথাই কিন্তু শেষ হয় না। কোনোটা থ্রো করা হয় আরেকজন যাতে লুফে নেয়। আমি বলটা ছুড়ে দিয়েছি যাতে আলাউদ্দিন লুফে নেয়। যে কোনো কারণবশত আলাউদ্দিন আরেক দিকে সে ধাবিত হয়েছে, ওইটাই ও গুরুত্ব দেয় নাই। ওরকম আসলে ওই ধরনের আসে নাই। আর অ্যাঙ্কার যে ছিল, আমি তার টকশোতে যাই না, যেতামও না। সেই দিনও আমি যাই নাই, আমি অন্য অ্যাঙ্কার হিসেবেই গিয়েছি। কিন্তু আমার ভদ্রতা, বিনয় আমাকে এত বেশি মাঝে মাঝে প্যারা দেয়, এত বেশি আমি সাফার করি। আমি যখন গিয়ে দেখলাম যে অ্যাঙ্কার সে, আমি কিন্তু বললাম তাদের যারা প্রযোজক, আমি বললাম, তারা বললো যে আপা উনি তো কয়েকদিন যাবত করে, আপনি জানেন না? আমি বললাম না, এত আসলে জানার তো সময় পাওয়া যায় না। আমি বললাম আমি জানি না, বাট আমি এখানে বসতে চাই না। তখন বলল আপা প্লিজ, সে কিন্তু আগের মতো নাই। এই 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 তা আমিও চিন্তা করলাম, আমি তো এটার কিছুই জানি না, কিভাবে সে আসছে, কিভাবে আবার অ্যাঙ্কারিং শুরু করেছে, আমার এগুলো জানার কথাও না। তো ঠিক আছে বসি আমি, এবং বাকিটুকু আমি আলাউদ্দিনকে দেখেও বসেছি। যদি আরেকটা খুব মানে ওরকম টাইপের অ্যারোগেন্ট যদি কেউ থাকতো, আমি কি বসতাম না। আবার সে আলাউদ্দিন আছে, আমি আছি, আচ্ছা সে যাই বলুক। আমি কিন্তু এটা চিন্তার মধ্যেও আমার ছিল না যে এটাকে নিয়ে এরকম একটা ঘটনা ঘটবে। তো আমি যে ওইখানে যখন কথাটা আসলো, তখন একটা পর্যায়ে স্নাইপারের কথাটা আসলো। আমি কি বলেছি? আমি বলেছি যে যারা মারা গেছে, অনেক সময় পুলিশ শব্দ হয় নাই, তারা মারা গেছে, আমাদের সন্তানরা মারা গেছে। কিন্তু আমি জানতে চাই, এটা পুলিশের কাছে এই গুলিটা অফিসিয়ালি ছিল না, কার কাছে ছিল আমি জানতে চাই। আমার কিন্তু স্পষ্ট এই কথাটা ছিল। সেকেন্ড যখন চিফ প্রসিকিউটর কিন্তু স্নাইপারের বিষয়টা একটু পরিষ্কার করেছেন, সেটা করেছেন। আমি বাইরে ছিলাম, ঢাকার বাইরে, আমি জানি না, আপনি জানেন। তো এরপরে যখন সে আবার ওইখানের মধ্যে ডিজাইন ঢুকায় দিয়েছে, একটা কথা চলমানের মধ্যে যখন কিছু ঢুকিয়ে দেয়, তখন প্রসঙ্গ যখন ঢুকিয়ে দেয়, এবং প্রশ্নকর্তার প্রশ্ন যখন উত্তরদাতার চেয়ে বেশি হয়ে যায়, তখন কিন্তু একটু সমস্যাই হয়। তখন আমি বলছি হ্যাঁ, এটা তো ডিজাইন তো ছিলই, এটা যারা ষড়যন্ত্র করেছে, যারা মেরেছে, এটা কি ডিজাইন ছাড়া কি হয়েছে? আপনি আমাকে বলেন। আমি নেতিবাচক অর্থে বলিনি, আমি পজিটিভলি বলেছি অবশ্যই। এবং তারপরে আবার এই কথা বলেছি যে এই ছেলেরা তাদের আবেগ নিয়ে এসেছিল, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এসেছিল।
দেখেন কত স্পষ্ট কথাগুলো আপনি মিলান, আপনি আপনি শুরুতে দেখেন। আজকেও যেটা বললেন যে হ্যাঁ, সবসময় এটা শ্রদ্ধার জায়গায় স্পষ্ট, রাখেন। আমার শ্রদ্ধা, এটা আমার ভেতর থেকে আসে, এটা মুখ দিয়ে বলতে হয় না। যাদেরকে আমি ভেতর থেকে শ্রদ্ধা করি তাদের সম্পর্কে যদি আমাকে এই জায়গায় পাঠানো হয়, তাহলে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎকে আমি জানতে চাই। আমি তো গণতন্ত্রের একজন মানুষ, আমার কান্না চলে আসে এই কথাগুলো বলতে। ওরা আমার বয়সে অনেক ছোট, কিন্তু আমার শ্রদ্ধাটা কিন্তু অন্য জায়গায়। আমার শ্রদ্ধাটা এটা সত্যি যে অনেক দল ছিল, তাদের মতো করে দলরা কিন্তু এই জায়গাটা আনতে পারে না, এটা কিন্তু 100% সত্যি। পরিণতিটা এটা যদি তারা যদি সমস্ত কিছু জীবন মৃত্যুকে না করে রাত এবং দিনকে একাকার করে যদি না নামতো, পিছনে তো আমরা অনেক দিনই ছিলাম, আমরা কতটুকু কি পেরেছি। বাট এই কথাগুলো আমি কিন্তু বলি প্রত্যেকটা, আপনি আমার এই 1 তারিখ জুলাইয়ের 1 তারিখ থেকে যে কয়েকটা টকশো করেছি আপনি দেখেন, জুলাই নিয়ে বলার আগে আমি ওদেরকে শ্রদ্ধা করি। তাহলে আমি শুরুতে যাদের শ্রদ্ধা করলাম, আপনি এই যে লাইনটাকে যে বিকৃত করা হলো, আমাকে বিকৃত একটা পার্টি, আমাকে কেন এরা, আমি কিন্তু কারো সাথে পাচ্ছে, এই যে এই সামনে আমার বসে আছে আমাদের ফুয়াদ সাহেব, তার সঙ্গে অনেকের অনেক বাধে, অনেক রকম কথা হয়। আমার সঙ্গে যখন বসে তখন কিন্তু তার নেচারটাও একরকম চেঞ্জ হয়ে যায়, আমারটাও হয়ে যায়। আমি কিন্তু খুব একটা কারোর সঙ্গে যে গায়ে পড়ে বাজানো, এটা কিন্তু আমি কোনো দিন করি না। কিন্তু ওই শ্রেণীটা কেন আমাকে স্বাভাবিকভাবে নিতে পারছে না? আপনি দেখেন প্রত্যেকটা যতগুলো জিনিস নিয়ে কথা বলেছে তারা, প্রত্যেকটার মধ্যে তারা পায়ে পা দিয়ে একটা ঝগড়া করার এবং ফটো কার্ড বানিয়ে সামনে টুক ফেলে দিয়ে পিছনে টুক ফেলে দিয়ে ফটো কার্ড পরিস্থিতি তৈরি করা, যে পরিস্থিতি তৈরি করেছে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এবি পার্টির সাধারণ সম্পাদক, আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই। আপনিও একটি মন্তব্য করে, ঢাকা বিশ্ববিদ্যালয় কিনে একটি মন্তব্য করে আপনিও সমালোচনা মুখে আছেন, 100 কোটি টাকার আইনি নোটিশ পর্যন্ত পেয়েছেন। আপনি যদি একটু আপনার অবস্থানটা আপনি যদি একটু ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আমার দাম যে এত টাকা, এটা আমি আসলে জানতাম না, গরিব মানুষ তো। আর আমরা যারা আওয়ামী লুটপাটের সাথে মানে শুধু পত্রিকায় পড়েছি যে এত লক্ষ কোটি টাকা, মানে 1000 কোটি টাকা, লক্ষ কোটি টাকা নিয়ে কোনো কথাই হয় না। মানে আমি ধরেন একসাথে কখনো 1 কোটি টাকা দেখি নাই। মানে সো আমি এটা গণমাধ্যমে দেখেছি, আমি নোটিস পাইটাই নেই আর কি। যে শুনলাম যে বিজেপির বাংলাদেশ শাখার কোন একজন সদস্য এরকম একটা নোটিস পাঠিয়েছেন আর কি। তো নোটিস পাইলে দেখবো আর কি, যে একটু এটা আগে দাঁড়িপাল্লায় মাপবো এটা কয় গ্রাম, তারপরে হচ্ছে উত্তর দেওয়া যায় কিনা দেখবো আর কি। দ্বিতীয় কথা হচ্ছে যে বিষয় নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর প্রোগ্রাম ছিল। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় গঠন তৈরির যে ইতিহাসটা ছিল, লড়াইটা ছিল 1857 সালে সিপাহী বিদ্রোহ যেটাকে বলে, ভারতবর্ষের প্রথম অর্গানাইজড সুসংগঠিত স্বাধীনতা আন্দোলন ব্রিটিশদের বিরুদ্ধে। তারপরে থেকে কিভাবে মুসলমানরা এই অঞ্চলের, অথবা এই অঞ্চলের বঙ্গীয় প্রজারা বললে ভালো হবে, বঙ্গীয় প্রজারা তাদের অধিকারের দাবিটা করলো। এখন বঙ্গীয় প্রজারা আসলে কারা ছিলেন? মোটা দাগে মুসলমানরা ছিলেন, আর ছিলেন নিম্নবর্গের হিন্দুরা, নমশূদ্র, তফসিলি জনগোষ্ঠী, অচ্ছুত, দলিত, তারা ছিল সবাই মিলে আর কি। তো ব্রিটিশরা আপনার তখন একটা কমিশন করে, এত বড় একটা ঘটনার পরে যেটা হয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল ছিল, গভর্নমেন্ট তখন একটা ইনভেস্টিগেশন করে আর কি, যে এই বারবার এই বিদ্রোহগুলো কেন হচ্ছে, পার্টিকুলারলি বাংলা অঞ্চলে কেন হচ্ছে, এবং মোটা দাগে মুসলমানরা কেন এবং নমশূদ্ররা, নিম্নবর্গের হিন্দুরা কেন এই আন্দোলনগুলো করছে। সেই ফাইন্ডিংসের সাথে যেটা যোগ হয়েছে, ব্রিটিশ ইন্ডিয়াতে 1877 সালে প্রথম সেন্সাস হয়, গণশুমারি যেটাকে বলি, আদমশুমারি যেটা বলি, এটা হয়। এই প্রথম ব্রিটিশরা জানলো যে এই অঞ্চলে, বাংলা অঞ্চলে মুসলমানরা মেজরিটি, এটা তার আগে জানতো না। এবং তখন তাদের ইনভেস্টিগেশন যেটা ছিল, ইনভেস্টিগেশনে যেটা উঠে আসছে সেটা হচ্ছে জমিনদারি প্রথার কারণে যেটা হয়েছে, মুসলমানরা প্রচণ্ড অভাবে অনটনে চলে গেছে। তারা একসময় রুলার ক্লাস ছিল, তাদের নবাবী আমলে তারা শাসক গোষ্ঠী ছিল, সেখান থেকে তারা অভাবে অনটনে চলে গেছে। তাদের লড়াই, তখন তাদেরকে কিভাবে সন্তুষ্ট করবে, এই সন্তুষ্টির 2টা জায়গা আসছে। একটা হচ্ছে বঙ্গভঙ্গ করে, তখন বঙ্গভঙ্গ মানে হচ্ছে পূর্ব বাংলা এবং আসাম মিলিয়ে একটা প্রশাসনিক ইউনিট করা 1905 সালে, যেটার মধ্য দিয়ে এই অঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীকে একটা উন্নয়নের সোপানে নিয়ে আসা যায় কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে ঢাকাতে একটা বিশ্ববিদ্যালয় করবার ওয়াদা দেওয়া হয় ব্রিটিশদের পক্ষ থেকে। এবং সেই লড়াইতে মুসলমানদের যে অবদান, বাঙালি মুসলমানদের, পার্টিকুলার নবাব সলিমুল্লাহ থেকে শুরু করে নবাব বংশের আরো যারা ছিলেন সবাই মিলে যে লড়াইটা করেছেন, তখনকার মুসলিম লীগের নেতারা যে লড়াইটা করেছেন, সেই লড়াইয়ের ইতিহাস আলোচনা ছিল, যে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন লড়াইয়ের প্রেক্ষাপটে গঠিত হয়েছে।
এরপরে দ্বিতীয় পর্বে আলোচনা করেছি আজকে আমাদেরকে এখন বিবেচনা করতে হবে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়টা ফিট ফর পারপাস কিনা, যে কারণে বিশ্ববিদ্যালয়টা তৈরি হয়েছে একটা জনগোষ্ঠীকে এম্পাওয়ার করবে, তার নেতৃত্ব দেবে, সেটার জন্য সে আসলে ফিট কিনা। সেই ওইটাতে জায়গায় আমি বলেছি, মন্তব্য এবং দিয়ে সেখানে আমি সমস্যা বলেছি যে solve। চোখ বন্ধ করে, এক্সাম্পল আকারে চোখ বন্ধ করে চিন্তা করেন, আজকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়টা বন্ধ করে দেওয়া হয় তাহলে এই দেশের কি ক্ষতি হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন সুপার ক্লাস নাগরিক তৈরি করে কিনা যাকে ছাড়া দেশ চলবে না। এবং এখন বলতে পারেন তাহলে অন্যান্য বিশ্ববিদ্যালয় তো এক্সটেনশন অফ ঢাকা ইউনিভার্সিটি, সবাই তো ঢাকা ইউনিভার্সিটির এক্সটেনশন পরবর্তীতে হয়েছে। তো সেই জায়গাতে দেখবেন, আপনাকে এক্সাম্পল বলি, করোনার সময় মনে আছে আপনার যে যখন অক্সফোর্ড, কেমব্রিজ, আমেরিকা, পশ্চিমা দেশের বিশ্ববিদ্যালয়গুলো করোনার ভ্যাকসিনেশন নিয়ে কম্পিটিশন করতেছে, কে আগে করবে, কোন কোম্পানির সাথে আপনার মানে মানে একসাথে মিলে কাজ করে কাজটা করবে, তখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা ডিপার্টমেন্ট মিলে আপনার হ্যান্ড ওয়াশ আছে না, ওই যে আপনার এই করোনার সময় যেটা আমরা দিলাম স্যানিটাইজার, এইটা তখন তারা আবিষ্কার করলেন। বুয়েট ঘটা করে প্রেস ব্রিফিং করলে আবিষ্কার করলেন যে স্যানিটাইজার এইটা সেটা, তারা একটা বিশাল জিনিস আবিষ্কার করছেন। লজ্জাও লাগে না এদের এগুলো আবার করার পরে এটা বলতে, যে জিনিস 50, 60, 80 বছর আগের একটা জিনিস, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা তৈরি করছে, বুয়েটের ছেলেমেয়েরা তৈরি করছে। তাহলে এই পারপাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে দেখবেন রাজনৈতিক বক্তব্যে, দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কি বক্তব্য দেয়, এই বিশ্ববিদ্যালয় সেই রকম ইতিহাস, এটা না হইলে বাংলাদেশ হইতো না, এই 47, এই 52, 62, 69, 70, 71, এরপরে 90, 24, এইসব গল্প বলে দেখবেন। কিন্তু আমার এটাও তো ঠিক, আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা বিশ্ববিদ্যালয় কি করা হয় আন্দোলন করবার জন্য? আচ্ছা, বিশ্ববিদ্যালয় করার পারপাস কি? তারা প্রচুর আন্দোলন সংগ্রাম করবে। পৃথিবীতে যেখানে বিশ্ববিদ্যালয় নাই সেখানে আন্দোলন সংগ্রাম হয় না? ইংল্যান্ডে আমরা দেখি নাই ইরাক যুদ্ধের বিরুদ্ধে যে মিলিয়ন ম্যান মার্চ হয়েছে, আমরা তো মার্চে ছিলাম, ওটা কি মানে বিশ্ববিদ্যালয় ছাড়া হয় নাই? বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এই যে 19 তারিখের পরে এই 24-এর গণ অভ্যুত্থানটাকে সফল করলো কারা? বিশ্ববিদ্যালয়। তাহলে তারা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে মাদ্রাসার ছেলেমেয়েরা তো 100-র উপরে জীবন দিয়েছে। একটা গণ আন্দোলন অনেক মানুষের সমষ্টিতে হতে হয়, সেখানে আপনার কিছু রোল থাকতে পারে, কিন্তু একটা বিশ্ববিদ্যালয়কে সবসময় জাজ করতে হবে যে আপনার আসলে এডুকেশনে, রাষ্ট্র বিনির্মাণে, গবেষণাতে আপনার আসলে অবদান কি। এই বিশ্ববিদ্যালয় থেকে কয়টা নোবেল পুরস্কার পেয়েছে প্রফেসর ইউনূস সাহেব ছাড়া? আর কি আছে? অক্সফোর্ড আর কেমব্রিজ প্রতি বছর কম্পিটিশন করে কে কয়টা নোবেল এই বছর পাইলো, কে কি আবিষ্কার করলো, কার আবিষ্কার এই বছর দুনিয়াকে বদলে দিয়েছে, কার আবিষ্কারের কারণে পৃথিবীতে নতুন নতুন গবেষণা তৈরি আর হচ্ছে। পরে বিস্তারিত আলোচনা আসবে, একটু ছোট্ট করে। তাহলে এই যে আপনার মন্তব্যের জেরে এখন আপনাকে নিয়ে যা সমালোচনা হচ্ছে, তীব্র কি বলবো, একেবারে তো আপনাকে নিশ্চয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটামুটি তুলোধনক মানে করে ফেলা হচ্ছে, সেই জায়গায় আপনি কি বলবেন? না, এটা আমি মোটেই আশ্চর্য হই না। একটা বিষয় হচ্ছে যে আমার রেসপন্সিবিলিটি হচ্ছে টু স্পিক মাই মাইন্ড, যেটা রাষ্ট্রের মানে আপনি যেটা শুনতে পছন্দ করেন সেটা আপনাকে বলা উচিত, না যেটা আপনার জানতে দরকার সেটা আপনার বলা উচিত। আমি পলিটিশিয়ান অফ কনসিয়েন্স, আমি কারো কাছে বেচে দেই নাই, আমি কারোটা খাইটাই না। অতএব সেই জায়গাতে আমার দায়িত্ব হচ্ছে চৈতন্যের রাজনীতি করা। একটা জনগোষ্ঠী যে ঘুমায় আছে, যে চিন্তা করতে পারছে না, ভাবতে পারছে না, তার জাতির লড়াইটা কি, তার স্বাধীনতা থাকবে কিনা, সার্বভৌমত্ব থাকবে কিনা, এই আন্দোলনটাকে তাকে আবার মনে করায় দেওয়া যে আসলে আপনি ওইটা ডেলিভার করবার জন্য ফিট কিনা। আপনার পার্লামেন্টের দিকে তাকায় দেখেন তো, এই পার্লামেন্ট কি ঢাকা বিশ্ববিদ্যালয় যে পরিমাণ গর্ব করে নিজেদেরকে, এই পার্লামেন্ট দেখলে কিরকম মনে হয়? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে ভরা, আমি তো খালি তাই দেখি, মেম্বারে ভরা। এখন এটা বললে আপনার গায়ে লাগতে পারে, আমাকে এটা খোঁচায় ভাই আপনি তো হইতে পারেন না, ঠিক আছে ফাইন, কোনো সমস্যা নাই। বাট এইটা ইলেকশনের আগে আমি বলেছি, একটা রাষ্ট্রের কন্ট্রিবিউশনের জায়গা ক্রিটিক্যালি অ্যাসেস করতে হবে। চেতনা বেচা খাবেন, চেতনা কিন্তু ওই পারে চলে যাবে, চেতনা আপনার এখানে থাকবে না দিন শেষে। জি জি। আলাউদ্দিন মাহমুদ, এনসিপি যুগ্ম সদস্য সচিব, যে নীলুফার চৌধুরী মনির যে সাথে যে ঘটনাটা নিয়ে সেদিন আপনিও ছিলেন, আপনারা বলছিলেন, এবং যে এই যে কথা বলা হচ্ছে যে এক ধরনের নেগেটিভ ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা, এই জায়গাটিতে আপনি যদি একটু। আপনাকে ধন্যবাদ। আজকে এখানে দুইজনেই আপনি প্রথমে শুরু করেছেন বিতর্কের যুক্তি খণ্ডন দিয়ে, আদালত হয়ে গেছে। মূলত তাদের কাছে অবস্থান। কিন্তু আমার কাছে যে বিষয়টা মনে হয় যে আমরা আসলে অনেক সময়, আমি ওই দিনেও একই কথা বলছি যে আমি সবসময় বিএনপির বন্ধুদেরকে একটা কথা বলে, আমাদের ইনফরমালি ফরমালি যখন বসি, আমরা বলি যে আপনারা যে এই বারবার ইন্টারিম গভর্নমেন্টকে এনসিপি জামাতের গভর্নমেন্ট বলছেন, এটা তো আপনাদের জন্য আত্মঘাতী। কারণ আপনি এখন একটা খুব পেটি কারণে আপনি এটাকে ডিজন করছেন।
হ্যাঁ, যে যেমন আমার বন্ধু রাকিব যেটা বললেন, যে শুরুতে একটা অনাস্থা তৈরি হয়েছে। এখন আপনি কি শিওর যে আওয়ামী লীগ চলে যাওয়ার পর আওয়ামী লীগের সিআরআই তো রাতারাতি আপনার শেষ হয়ে যায় নাই, তাদের যে আপনার ইন্টেলেকচুয়াল উইং গুলো আছে তারা কি সমানভাবে এই মুহূর্তে কি ডিজাইন আসলে এই অভ্যুত্থানকারী শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করা যায় সেই প্রকল্পনা নামে নাই? আপনি কি শিওর? আমি বিশ্বাস করি আপনি শিওর না। এবং আমার কাছেও তাই মনে হয় যে সময় ইসলাম কেন খেলতে পারলো। সময় ইসলাম দেখেছে যে এখানে মনিয়াপার এই ব্যাপারে যেমন অভ্যুত্থানের নেতাদের ছোট ছোট যেমন পেটি আপনার করাপশন আছে, ক্ষমতার অপব্যবহার আছে, ছোট ছোট গ্রাউন্ডে উনি সমালোচনা করেন উচ্চকিত। হ্যাঁ, উনি যে একটা গ্র্যান্ড আপনার জায়গা থেকে এসে এই মানুষগুলোর এই ছোট ছোট ভুলগুলোকে সামহাও আপনার ধরিয়ে দিয়ে পিঠ চাপটে যে না তারপরও এরাই আমাদের নেতা, সেই জায়গাটা যে উনি প্রকাশ করেন না, উনি কিন্তু এটা বুঝেন। বোঝার পরে কিন্তু উনি এসে এখানে সামহাও ওনার ভিতর দিয়ে এই বিষয়টাকে বের করে এনে একসময় ওনাকে অস্থির করে ফেলেছেন। ব্যাপারটা কিন্তু এরকম। সো আপুর প্রতি যেমন আমি ওই দিনও ধরেন আমি কিন্তু কখনোই মেজাজও হারাই না, এবং আমি মনে করি যে গণ অভ্যুত্থানে আমরা যখন অংশগ্রহণ করেছি বিভিন্ন ফ্রন্ট থেকে, আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে অনেক বড় বাধা, অনেক বড় আপনার বৈরিতার মধ্য থেকে নিজেদের আন্ডারস্ট্যান্ডিং ধরে রেখে আমাদের একটা যে যৌথ প্রকল্প নিয়ে যে রাষ্ট্রকে একটা পর্যায়ে পর্যন্ত নিয়ে যেতে হবে, আমাদের ডেমোক্রেসিকে সংহত করার জন্য যে আমাকে আপুর দরকার হবে, আমারও আপুকে দরকার হবে, এই জায়গাটা আমি ফিল করি। তো আমার এই প্রেক্ষিতে একটা বিষয় সবার উদ্দেশ্যে থাকবে, গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে একদম টপ থেকে বটম পর্যন্ত, বাংলাদেশের সাধারণ মানুষ পর্যন্ত, আওয়ামী লীগের চোখে, ভারতের চোখে প্রতিটা মানুষ অপরাধী, প্রতিটা মানুষ ক্রিমিনাল, প্রতিটা মানুষ কোনো না কোনো আসপেক্টে জঙ্গি। সে যদি হিন্দু হয় তাহলেও জঙ্গি। আমার একজন সহযোদ্ধা যিনি ব্রাহ্মণ এবং নাগরিক কমিটি থেকে তার সাথে রাজনীতি করে আসছি, তিনি কিছুদিন পূর্বে তার পরিবার সহ আপনার ইন্ডিয়ার পিলগ্রিমেজ ভিসার জন্য আবেদন করেছেন। 7 জন পরিবারের সব মেম্বারে আপনার ভিসা নাকচ করা হয়েছে। এবং কারণও, এবং ওনার কাছে কিন্তু আমরা সরাসরি আপনার পার্টির চ্যানেলও আমরা বিবৃতি দিয়েছি যে ইন্টারনালি যে উনি এখন আর আমাদের সাথে যুক্ত নন, এনসিপি থেকে পদত্যাগ করেছেন নির্বাচনের পূর্বে, কিন্তু লাভ হয় নাই। পরে আমি আপুকে বললাম যে দিদি দেখেন যে আসলে বাংলাদেশের জন্য হিন্দু হয় যথেষ্ট না, আপনি আওয়ামী লীগ করছেন কিনা, যে আওয়ামী লীগ যারা করবে তারা কিন্তু এখানে পাসপোর্ট ছাড়া ঢুকে যেতে পারবে, তাদের কোনো বাধা নাই। আর আপনি ব্রাহ্মণ হিন্দু, আপনি সেখানে যাবেন আপনার পিলগ্রিমেজের জন্য, কিন্তু আপনার কিন্তু বাধা দেওয়া হচ্ছে। তো আমাদের মূল জায়গাটা হলো যে ভারতের চোখে, আওয়ামী লীগের চোখে যারা অপরাধী তাদের সবাইকে বুঝতে হবে এই যে পরাজিত শক্তি, তাদের ট্র্যাপে কোনোভাবে পড়া যাবে না। এটা আমাদের একটা ব্যাপারে ফুল স্টপ থাকতে হবে। তারপর হলো যে এখানে একটা গ্র্যান্ড আপনার স্ট্রাকচারের রদবদলের জন্য আন্দোলন চলছে, যেটা আমরা সংস্কার বলছি, রিফর্ম বলছি। সেই জায়গায় আমরা বিএনপির যে আপনার মানে আজ পর্যন্ত যেই অনমনীয়তা দেখতে পাচ্ছি, এই জায়গাটা কিন্তু বিএনপি চাইলেও আমরা যে আস্থার জায়গাটা কুসুম কুসুম বিতর্কের মাধ্যমে আবার একমত হওয়া আগামী দিনগুলোতে কিন্তু সম্ভব নাও হতে পারে। জুলাইয়ের যে চেতনার জায়গাটিতে, সেই জায়গায় একত্রে থাকার, ঐক্যটা অটুট রাখার যে বিষয়টি, জুলাইয়ের যে ঐক্যের কথা বলছিলাম সেটা হলো যে আমরা যতই বলি যে বিএনপির সাথে অথবা বর্তমান যারা সরকারে আছেন তাদের সাথে বিরোধী শক্তি এবং জনগণ, হ্যাঁ, তাদের একটা ঐক্যমত্য দরকার, কিন্তু ঐক্যমত্যের পথে বাধাটা কোথায়? বাধাটা কিন্তু জনগণ না, বাধা কিন্তু বিরোধী দল না, বাধা হলো সরকার নিজেই। সরকার প্রথম যে কাজটা করেছে, গণভোটের আইনকে অবজ্ঞা করেছে। তারা গণভোটের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা সংসদে জাতির সামনে পরিষ্কার করেছে তারা জাতির সামনে প্রতারণা করেছে। তারা ঐকমত্য কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার তাদের উপর আস্থা রাখতে পারে নাই। তারা নির্বাচন দিবে, সেই নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা আসতে পারবে, সে আস্থা রাখা না পারার কারণে দেয়ালে দেয়ালে যে গ্রাফিতি লিখিত হয়েছিল, সেই গ্রাফিতি যারা লিখেছে তাদের সাথে প্রতারণা করেছে। এখন এই যে একটা ফান্ডামেন্টাল জায়গায় যে বিএনপি ইতিহাসের বিপরীতে দাঁড়িয়ে আছে, সেই জায়গা দেখে যদি আপনি সারাদিন বলেন যে আপনার ব্যক্তিগত সম্পর্ক, তারপর আপনার সাথে ধরেন মাঠ পর্যায়ে ভাগ বটারা হচ্ছে, যেটা গ্রামে গঞ্জে শুরুতে সব জায়গায় হচ্ছে, আওয়ামী লীগের সাথে বিএনপির হচ্ছে, বিএনপির তো জামাতের হচ্ছে, সবগুলো জায়গায় হচ্ছে, আপনি জাতীয় ঐক্যের জায়গাটা কোথায় পাবেন? জাতীয় ঐক্যের জায়গায় একটা জাতীয় এজেন্ডাকে সামনে রাখতে হবে। বিএনপি এবং ধরেন এনসিপি, জামাত এবং বাংলাদেশের জনগণ কোন জাতীয় এজেন্ডাকে সামনে নিয়ে এখন একসাথে দাঁড়িয়েছে বলেন? একটা ছোট্ট এজেন্ডা আছে, স্থিতিশীলতা। স্থিতিশীলতার জন্য তো বাংলাদেশের মানুষ জীবন দেয় নাই। শেখ হাসিনা থাকা অবস্থায় কি স্থিতিশীলতা ছিল না? ছিল। সেটা ছিল একটা ঝড়ের পূর্বাভাস, আপনার থমথমে অবস্থা। এটা একটা স্থিতিশীলতা। আমরা ইকোনমিক্সে বলি যে পাহাড়ের উপর যখন একটা ফুটবল থাকে, এটা স্থিতিশীল অবস্থা থাকে, কিন্তু বাতাস যখন আসে তখন এটা ভ্যালিতে চলে আসে, ভ্যালিতে আবার অসিলেট করে একটা জায়গায় স্থিতিশীল হয়।
এখন বিএনপির এখন যে স্থিতিশীলতার আপনার যে শর্তগুলো দেখতে পাচ্ছি, এটা হলো যে একটা পাহাড়ের উপরে ফুটবল রেখে আমরা সবাই মিলে বলছি এটা পড়বে না পড়বে না পড়বে না, কিন্তু জনগণের যে ঝড়ো হাওয়া একবার আবার শুরু হবে তখন কিন্তু এই ফুটবল পাহাড়ের উপর থাকবে না। কিন্তু এটাকে বেলিতে নামিয়ে আনতে হবে। কিছুটাও যে কি বলবো, কিছুটা চির ধরাও যদি বলি, এই জায়গায় এনসিপির কোনোই দায় নেই। সবার দায় আছে, আমি দায়ের কথা বলছি না। আপনি আমাকে বলছেন যে এই মুহূর্তে আসলে কি করতে হবে, এই মুহূর্তে কি করতে হবে। এই মুহূর্তে বিএনপি যেই জায়গায় সেই গণঅভ্যুত্থানের রায়কে উপেক্ষা করে শুধুমাত্র সংসদ পরিচালিত করছে, সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। এটা কিন্তু শুধু আমার কথা না, বিএনপি যাকে জাতীয় সংসদের মাননীয় স্পিকার হিসেবে নির্বাচিত করেছেন তিনিও কিন্তু বারবার বলছেন যে যারা ক্ষমতাসীন তাদেরকে ছাড় দিতে হবে, কিন্তু ছাড়টা আসলে কখন দিবে। আমরা বারবার, যেমন আপু একটু আগেও বললেন যে তিনি 1990 সালে যে গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, বিএনপি সে ঐতিহাসিক ভুল 90-এর গণঅভ্যুত্থানের রায় মেনে বিএনপি কিন্তু 5 বছর সময় লেগেছে। সময় নেওয়ার পর তারপর আবার তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করেছে, নির্বাচন করার পর আবার নতুন করে তাকে নির্বাচিত মানে আপনার সংসদ বসিয়ে নিজেরা তত্ত্বাবধায়ক আইন পাশ করে আবার ক্ষমতা ছেড়ে নির্বাচন দিতে হয়েছে। এইবার আপনি দেখেন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে কোনো ফয়সালা হয়েছে? হয় নাই। আদালতের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসছে, কিন্তু জুলাই সনদের প্রেক্ষিতে জাতীয় ঐকমত্য কমিশনের সবাই মিলে যে তত্ত্বাবধায়ক সরকারের যে জায়গায় একমত হয়েছে সেই জায়গাগুলো কোনো সিদ্ধান্ত এসেছে? এখন পর্যন্ত আসে নাই। আগামী দিন যখন আবার ক্ষমতা হস্তান্তরের প্রশ্নে, আপনার পাওয়ার ট্রানজিশনের প্রশ্নে যখন আবার জাতি একটা মুখোমুখি অবস্থায় দাঁড়াবে, তখন এই সংকট কিভাবে আপনি মোকাবেলা করবেন? তো আমাদের একটা জায়গা, আপনি জুলাই ঐক্যের কথা বলছেন, জুলাইকে আপনি একটা ইভেন্ট হিসেবে ধরেন এবং ইভেন্টের আউটকাম হিসেবে দেখেন যে আউটকাম হিসেবে আমরা কি দিতে পেরেছি জাতির সামনে। এবং আমি তো এখন দেওয়ার মালিক না, আসলে আমিও অ্যাডভোকেসি করতে পারি, ভয়েস রেজ করতে পারি, ফুয়াদ ভাই ভয়েস রেজ করতে পারে, ডাক্তার রাকিব রেজ করতে পারে, কিন্তু আমাদের সামনে বসা যিনি মাননীয় সংসদ সদস্য আছেন, তার যে সরকারে আছেন, তারা যদি সেখান থেকে না নড়ে, সারা দেশের জনগণ যদি আবারও আপনার 17 বছর ধরে আপনার পুশ করতেই থাকে, হয়তো দেখা যাবে 17 বছর পরে অথবা 10 বছর পরে অথবা 10 মাস পরে এমন একটা সিচুয়েশন তৈরি হবে যেটার জন্য জাতি প্রস্তুত না। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো বিএনপিকে এই ভুলের পথ থেকে বের করে নিয়ে আসা এবং বিএনপির নেতা নেতৃবৃন্দকে আমরা একটা জায়গায় বলতে চাই বারবার, গণঅভ্যুত্থানের যে নেতৃবৃন্দ সংখ্যায় খুব অল্প, শক্তিতে খুবই নগণ্য, এই শক্তিকে আপনার নিশানা করেন না, কারণ আপনার দিকে নিশানা করে আছে আরো বড় শক্তি এবং পরাশক্তি। সেই শক্তিকে যদি আপনি ভেতরের ছোট শক্তির দিকে নিশানা করেন, তাহলে আপনি সুযোগ পাবেন না সেই শক্তিকে মোকাবেলা করার। সেই শক্তিকে যদি আপনি মোকাবেলা না করতে পারেন, তাহলে আপনি ক্ষমতায় থাকার বৈধতা হারাবেন। আর আপনার আশেপাশে যে শক্তি আছে, এই শক্তি আপনার ক্ষমতা থাকার পথেও বাধা না, আপনি এদেশে ক্ষমতা চর্চার ক্ষেত্রেও বাধা না। এই শক্তি শুধুমাত্র চায় জনগণের পক্ষ থেকে যে ভয়েসটা রেজ হয়েছে, সেই ভয়েসটা আপনারা সাড়া দেন এবং আপনারা আগের মতো ভুল করেন না। আপনাদের নিজের শাসন এবং শেখ হাসিনার শাসন থেকে শিক্ষা নিয়ে আগামীর দিন নতুন বাংলাদেশ তরুণরা কিভাবে চায় সেই বাংলাদেশের পথে হাঁটেন। ঠিক, নিরূপা চৌধুরী মনি, আলাউদ্দিন মোহাম্মদ একেবারে শেষ কথাগুলো সূত্র ধরে যে বিএনপি যেন আলাউদ্দিন যে কথা বলেছে, সে তরুণদের প্রতিনিধিত্ব করতে গিয়ে যেটা বলতে হয় সেটাই বলেছে, বাট এটাও আলাউদ্দিনকে বুঝতে হবে যে এই সরকারের বয়স কত, 4 মাস। সরকার 4 মাসে যা যা একটা করে যদি টাচ করে তাহলেও কিন্তু অনেক দিন লেগে যায়। তো সরকারকে গুছিয়ে ওঠার জন্য তো 6টা মাস লাগে, 1 বছর লাগে। সেখানে যে কথাটা বললেন যে তত্ত্বাবধায়ক সরকারের রায় হয়েছে, কিন্তু এই সরকার কিছু করে নাই, এই জায়গাগুলো তো এটা সংস্কারও আছে, কিছু জিনিস বাদ দিয়ে প্রায় সবই সংস্কারের কিন্তু পাশ হয়েছে। এখন এই জিনিসগুলো যেটা বাদ আছে, যেমন গুম নিয়ে, যেমন বিচার বিভাগ নিয়ে, যেমন এই তত্ত্বাবধায়ক নিয়ে, এগুলা বলেছে সরকার আপনার স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছে সংসদের বাইরেও যে আমরা একটু সময় নিয়ে আলোচনা করার জন্য এই জিনিসগুলো রেখেছি। আমরা যদি নিয়মতান্ত্রিক ভাবে নির্বাচনকে ধরি, তাহলে আগামী 5 বছর পরে নির্বাচন বা 4.5 বছর পরে নির্বাচন। তো 4.5 বছর পরে নির্বাচনের জন্য তো এটার জন্য একটা টাইম আছে, টাইমটা আমরা সংসদেই দিব। তো প্রথম একটা সংসদ গেল, অতগুলো বিল পাশ হলো, তারপরে তো বাজেটটা গেল। এই বাজেট মাত্র পাশ হয়ে যেদিন পাশ হয়েছে সেদিনই মুলতবি হয়েছে, আগামী পরশুদিন আবার সেটা 7 তারিখ থেকে ছাড়বে, খুলবে। তো সেইখানে হয়তো কিছু আলোচনা হবে কিনা এইবারও জানি না, তবে সেপ্টেম্বরের সেশনে হতে পারে। এটা কিন্তু এক ধরনের মীমাংসিত যে কবে আলোচনা হবে। ওই যে বিএনপি যাদেরকে নিশানা করছে তাদেরকে করা দরকার ছিল, তাদেরকে করছে। এই যে প্যাসিভ ভয়েসে এইভাবে কথা না বলে, আমাদের ভাইরা ছোট হলেও কিন্তু বুদ্ধি খারাপ না,
তারা কিন্তু এটাকে নিয়ে ডিটেলস বলতে পারে যে এটা এটা এইভাবে কাজ করলে এটা ভালো হয়। সুনির্দিষ্ট করা। সরকারের আমরা কি চাই, বিরোধী দল সরকারের পুঙ্খানুপুঙ্খ সমালোচনা করবে, সেই সমালোচনা থেকে এইবারে সরকারি দল তো বিরোধী দলকে ওই সমালোচনার রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছে। বিরোধী দলের যখন প্রধান বক্তব্য রেখেছেন তার কিন্তু টাইম টেবিল ছিল না, যেটা আমরা দেখেছি আমাদের ফ্যাসিস্ট যুগে আমরা যা দেখেছি, টাইমই দেওয়া হতো না। যাও দিত দুই একবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুই একবার 53 মিনিট 40-47 মিনিট বক্তব্য দেওয়ার পরে এটা নিয়ে 3 মাস 4 মাস ব্যাপী খোঁটার চলতো যে আমরা কি না দিয়েছি, ওই এক ফোঁটা দিলাম শিশিরের মতো। তো আমরা তো সেটা করি নাই, আমরা চুলচেরা বিচার বিশ্লেষণ করার জন্য সময় দিচ্ছি তাদেরকে, এবং তারা বলুক। তারা এটা না বললে যদি এই ধরনের শুধু থিওরিক্যাল কথা বলে তাহলে তো হবে না। দেশটা তো আমাদের একার না, দেশটা সবার। বিরোধী দল, সরকারি দল, এবং গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারি দলের থেকে বিরোধী দলের মর্যাদা বেশি যদি তারা রাখতে পারে, যদি তারা ছায়া সরকার হিসেবে নিজেদেরকে ওইভাবে আবিষ্কার করে ওইভাবে একজন আরেকজনের পিছনে ওইভাবে লেগে থেকে যদি মেন যে নির্যাসটুকু বের করে আনতে পারে, তাহলে আর চেয়ে ভালো গণতন্ত্র আর কোথাও হতে পারে না। আমরা এই আশাটা তাদের কাছ থেকে এই আশাটা করি। সংকট মোকাবেলা, সংকট এত বছরের ভঙ্গুর গণতন্ত্রের মাত্র একটা নির্বাচন হয়েছে, 4 মাস হয়েছে, এখনই যদি আমার বন্ধুরা বলে যে সংকট মোকাবেলা, 2 বছরের মধ্যে তো তাদের কোনো সংকটের কথা বলার কথাই না। বড় পরাশক্তির কথা বলেছে। বড় পরাশক্তি কারা এটা মেনটেন করে? বাংলাদেশের রাজনৈতিক নেতারা। শুধুমাত্র এই দেশই এরকম একটা দেশ যে নিজের খেয়ে বনের মোষ তাড়ায়। তো পরাশক্তিকে আপনি বুঝেন, পরাশক্তিকে আমি বুঝি, তাহলে আমরা কেন এক বাক্যে একখানে ওই জায়গাটায় জাতীয় সংকট রক্ষা করবে ওই জায়গাটা এক হতে পারি না কেন? কেন আমরা নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাই? আমাদের তো এটা করলে দেশটা তো বাকিটা টিকবে না। এত বছরের ভঙ্গুর গণতন্ত্র নাই, গণতন্ত্র ছিলই না, সেইখানে এখন একটা নির্বাচন হয়েছে। আবার যদি আপনি প্রথমেই 4 মাসে যদি আপনি আলটিমেটাম দেন যে সংকট, বিশাল বড় সংকট সামনে আছে, এটা দিলে কি হবে? আমি তো ভঙ্গুর গণতন্ত্রের একজন প্রতিনিধি, আমি তো ভয় পেয়ে যেতে পারি। আর আমি ভয় পেলে আপনি রক্ষা পাবেন কি করে আপনি আশা করেন?